দ্য সুরঞ্জন কোচিং সেন্টার। আজকে আমরা শিখব পরিমিতির থেকে কিছু মক টেস্টের অঙ্ক। আমি প্রায় ক্লাসের মধ্যে দেখি যে যখনই আমি তোমাদের মক টেস্ট দিই, পরিমিতির অঙ্ক যদি দু একটা থেকে থাকে তখনই দেখি যে ছেলেমেয়েরা, স্যার এটা আমার হয়নি, স্যার আমি পারবো না। কেন পারবে না? পাটিগণিত পাচ্ছ, পরিমিতি পাচ্ছ না কেন? পরিমিতি তো আরো সহজ। তোমাদের অভ্যাস বা প্র্যাকটিস কম বলে তুমি হয়তো পাচ্ছ না। চলো দেখি আজকে আমরা পরিমিতির অঙ্কগুলো একটু অন্যভাবে শিখবো, অন্যভাবে দেখবো। তোমাদের জন্য কিছু অঙ্ক আমি এখানে দেখো সিলেক্ট করেছি। অন্য পদ্ধতিতে আজকে আমি শেখাবো। সপ্তাহে একদিন তোমাদের যদি এভাবে আমি সূত্রটাও অভ্যাস করে দিই অঙ্কের সাথে সাথে, দেখি তোমাদের কেমন না মনে থাকে। চলো এক এক করে দেখি অঙ্কগুলো কি কি আছে। কোয়েশ্চেন নাম্বার ওয়ানেই দেখো, 70 সেমি, 56 সেমি আর 42 সেমি বাহু বিশিষ্ট বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে দেখো, একটা বাহু আছে 70 সেন্টিমিটার, আর একটা আছে তোমার এখানে 56 সেন্টিমিটার, আর একটা আছে 42 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তার পরিসীমা, অর্ধ পরিসীমা, সব সূত্র আমি এখানে লিখে দিয়েছি। তা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তিনটি বাহুর সমষ্টি। তাহলে এখানে তিনটি বাহু কি কি আছে? 70 + 56 + 42। তাহলে এদের যোগ করো, কত আসছে দেখো। যোগ করলে এখানে পাচ্ছি দেখো 168। তাহলে অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক 168/2। তাহলে এখানে আসছে কত? 2 × 8 = 16, 2 × 4 = 8। এরপর আমরা তার ক্ষেত্রফল বার করবো। তাহলে ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে মান বসাও। তাহলে 84 থেকে 84, এই 84টা মানে এই এস এর মানটা লিখতে অনেকে ভুলে যায়, শুধু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি করে অনেকে উত্তর করতে যায়, তাহলে ভুল হয়ে যায়। তাহলে 84 ইন্টু, তাহলে 84 থেকে আমি এখানে 70 বিয়োগ করছি, তাহলে কত পাবে? 14। আবার 84 থেকে যদি আমি অন্য একটা বাহু 56 বিয়োগ করি, তাহলে কত পাচ্ছি? 28। আবার 84 থেকে যদি 42 বিয়োগ করি, তাহলে 84 দুগুণে 42। তাহলে এখানে 84টা দেখো, 84 2 × 42, আর 14 দুগুণে 28। তাহলে এখানে দুটো জোড়া আসছে। তাহলে এখানে 42-এর জোড়া আছে, 14-এর জোড়া আছে, আবার একটা 2-এর জোড়া আছে। তা টোটাল গুণ করো, 2 দিয়ে 4, 4 4 16। তাহলে এখানে লাস্টে 6, তাহলে 6 দিয়ে আছে সি আর এ। তাহলে এখানে গুণ করে দাও, 1176। চলো পরের কোয়েশ্চেন কি আছে। কোয়েশ্চেন নাম্বার 2, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে এর উচ্চতা দেওয়া আছে 16 মিটার। তার ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য কত? তাহলে দেখো, যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, ত্রিভুজের ভূমি আর উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, যদি ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। তাহলে এখানে দেখো হাফ ইন্টু, শর্তটা আসছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমার এখানে দেখো উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমিকে বি আর উচ্চতা হচ্ছে 16, সমানে আসছে 192। তুমি দেখো 16 দিয়ে কাটো, 16-কে 16, 16 দুগুণে 32। তাহলে ভূমিটা কত আসছে? 12 দুগুণে 24, কোনাকুনি গুণ করে অ্যান্সার হয়ে গেল। সূত্র মনে থাকলে অঙ্ক হবে। কোশ্চেন নাম্বার 3, একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা দেখো ওই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এখান থেকে উচ্চতা বের করতে পারি, ক্ষেত্রফল বের করতে পারি। আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা করে ক্ষেত্রফল বের করে পারি। এবার তোমাদের ক্লাসে আমি সূত্রগুলোকে প্রমাণ করেছিলাম যে কিভাবে সূত্রগুলো আসে। এছাড়া তোমরা ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান √3/4 স্কোয়ার, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর উচ্চতা এইচ সমান আসছে √3/2 ইন্টু বাহু, আর পরিসীমা আসছে 3a। এভাবে এগুলো দেওয়ালে লিখিয়ে রাখো, মানে চিটিয়ে পরে কাগজে লেখো, তারপরে চিটিয়ে রাখো তুমি যেখানে পড়াশোনা করো। তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমানে আসছে 49√3। সূত্রটা আমরা কম্পেয়ার করছি, √3 কেটে যাবে। তাহলে স্কোয়ার সমান 49ও বর্গ সংখ্যা ইন্টু 4ও বর্গ সংখ্যা। তাহলে এ সমান 7 দিয়ে 14, 7 দুগুণে 14। এবার ত্রিভুজের উচ্চতা সূত্র কি? √3/2 ইন্টু বাহু। তার উচ্চতা সমান √3/2 ইন্টু বাহু। √3/2
ইন্টু 14, 2 7 14, তাহলে অ্যান্সার হয়ে গেল উচ্চতা √7 √3। খুবই সহজ। চলো পরের কোয়েশ্চেন দেখি। দেওয়া আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে আমার এটা যদি দৈর্ঘ্যটা যদি এ একক হয় আর প্রস্থটা যদি বি একক, তাহলে প্রস্থটা যদি আমার এক্স হয় তাহলে দৈর্ঘ্যটা আসবে কত 3x, দৈর্ঘ্যটা প্রস্থের 3 গুণ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে ভেতরের চারিদিকে মাঝে বরাবর, তাই তো এগুলো আছে, এগুলো আমরা পরের পার্টে দেখবো। তখন আগে সহজ সহজ অঙ্কগুলো দেখে নিই। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ আমি ধরে নিলাম, প্রস্থটা যদি এক্স হয় আর দৈর্ঘ্যটা আসছে 3x, তাহলে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি জানি 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমানে কত দেওয়া আছে 32। তাহলে এখানে দেখো 3x আর x এ 4x, আর এখানে আসছে 8, তাহলে 8x সমান আসছে 32। 4 8 32, তাহলে x এর ভ্যালুটা কত আসছে 4, x এর ভ্যালু আসছে 4। তাহলে দৈর্ঘ্যটা যদি আমার 4 হয়, প্রস্থটা আসছে কত 4 3 12, 12 4 48, তাহলে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 12 4 48, অ্যান্সার হয়ে গেল 48 বর্গ সেন্টিমিটার। পরের কোশ্চেন কি আছে? কোশ্চেন নাম্বার 5, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এ একক হয়, তাহলে এখানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে স্কোয়ার। আর কর্ণের দৈর্ঘ্য আসছে কি a√2, কর্ণের দৈর্ঘ্য আসছে a√2 কোনাকুনি, আর বাহু আসছে 4a পরিসীমা, আর এটা আসছে স্কোয়ার। তাহলে আমার দেওয়া আছে কি স্কোয়ার সমান কত দেওয়া আছে 100, তার মানে 10 স্কোয়ার, তাহলে বাহুটা কত হয়ে গেল 10। আর কি চেয়েছে কর্ণের দৈর্ঘ্য, তার মানে a√2, তার মানে 10√2, অ্যান্সার হয়ে গেল। সূত্র মনে থাকলে অঙ্ক তুমিও পারবে, পরিমিতির থেকে সহজ অঙ্ক নেই। একটি রম্বসের একটি কর্ণ, আচ্ছা রম্বসের কর্ণদ্বয় দেওয়া আছে 48 সেন্টিমিটার আর 64 সেন্টিমিটার। রম্বসের কর্ণ দুটো দেওয়া আছে। রম্বসের বাহু যদি এ একক করে হয়, কর্ণগুলো যদি আমার d1 আর d2 হয়, রম্বসের কর্ণদ্বয় কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এখান থেকে আমার সূত্রগুলো প্রমাণ করা যায়। তাহলে রম্বসের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ভূমি ইন্টু উচ্চতা আর হাফ ইন্টু কর্ণদের গুণফল, না হাফ ইন্টু d1 d2, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। আর পরিসীমা মানে হচ্ছে 4a, আর রম্বসের বাহু হাফ অফ কর্ণদের বর্গের যোগফল, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। এই হচ্ছে আমার রম্বসের সূত্র। তাহলে এখানে রম্বস থেকে দেওয়া আছে, তাহলে রম্বসটার পরিসীমা কত। তাহলে রম্বসের পরিসীমা আমাকে বার করতে গেলে আমাকে বাহু বার করতে হবে। চলো আগে বাহুটা বার, হাফ অফ √d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার। তাহলে d1 d2 কত আছে 48 স্কোয়ার প্লাস 64 স্কোয়ার। তাহলে 48 যদি স্কোয়ার করো তাহলে কত আসবে 2304। আর এখানে 48 স্কোয়ার 2304, আর এখানে 48 স্কোয়ার তুমি বের করে নেবে। আর 64 স্কোয়ার মানে আসছে 4096। এটা দেখো তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদের সময় বলেছিলাম। তার দুটো যোগ করলে কত আসছে 64। একটা স্কোয়ারের লিস্ট দেওয়া ছিল, যেটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার, একটা লিস্ট তোমাদের দিয়েছিল। তাহলে এখানে আসছে কত 8 8 64। তাহলে বাহু যদি আমার 80 হয়, তাহলে পরিসীমা সমান কি আসবে, পরিসীমা আসছে 4 ইন্টু, আচ্ছা রম্বসটার পরিসীমা আসছে, তার সাথে হাফটা ছিল তাই তো, তাহলে এখানে হাফটা ছিল, তাহলে 80, তাহলে এখানে আসছে 40, তাহলে 4 ইন্টু 40, তার মানে 4 4 16 160, অ্যান্সার হয়ে গেল। তাহলে হাফ অফ কর্ণদের বর্গের যোগ, অ্যান্সার হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7, একটি সামান্তরিক ক্ষেত্রে দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য হলো 12 আর 7 সেন্টিমিটার। তাহলে একটা সামান্তরিকের সন্নিহিত বাহু, এটা যদি একটা এবিসিডি সমান্তরিক হয়, সন্নিহিত বাহু মানে এটা যদি এ একক, এটা যদি বি একক হয়, তাহলে সন্নিহিত কোণটা এখানে দেওয়া আছে, ছোট কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। সন্নিহিত বাহুদ্বয় দেওয়া আছে, একটা দেওয়া আছে 12 আর একটা দেওয়া আছে 7, একটা 12 একটা 7। সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, এটাই সামান্তরিকের ডেফিনেশন। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখানে দেখো যদি উচ্চতাটা দেওয়া থাকতো, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, এটা সামান্তরিকের ক্ষেত্রফল ছিল।
আর পরিসীমা ওই 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ বা 2 × সন্নিহিত বাহুদের যোগফল। তাহলে এখানে যেহেতু সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি? যদি কোণ দেওয়া থাকে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এ বি মানে কত আসছে 12 × 7, আর সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, তাহলে এখানে তোমাকে কিছু মান মনে রাখতে হবে। 12 × 7 ডিভাইড বাই সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 2 × 6 = 12, 7 × 6 = 42। সামান্তরিকটা ক্ষেত্রফল কত হয়ে গেল 42 বর্গ সেন্টিমিটার। মনে রাখবে এ বি সাইন থিটা। পরের কোশ্চেন, একটি চাকা একটি চাকা 60 কিমি দূরত্ব অতিক্রম করতে 4000 বার ঘোরে, চাকার ব্যাসার্ধ। একটা চাকা 60 কিমি, তো যখন চাকাটা একবার ঘুরছে তার মানে চাকাটা তার পরিধি বরাবর ঘুরছে, তার মানে 2πr। তাহলে চাকার পরিধি এসছে 2πr, চাকার যদি ব্যাস আসছে 2r, আর চাকার ক্ষেত্রফল আসছে πr²। যে কোনো বৃত্তের ক্ষেত্রফল πr², অর্ধবৃত্ত হলে সেটা আলাদা। তাহলে এখানে দেখো আমার দূরত্ব দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে 60 কিলোমিটার। তাহলে 60 কিলোমিটার ইন্টু 1000 দিয়ে গুণ করো, তাহলে এত মিটার। তাহলে এখানে আমার দূরত্ব সমান কি জানি, চাকার পরিধি ইন্টু ঘূর্ণন সংখ্যা। চাকার পরিধি কত আছে 2πr ইন্টু ঘূর্ণন সংখ্যা কত আছে 4000, সমানে আসছে দূরত্ব। চাকার পরিধি ইন্টু দূরত্ব সমান চাকার পরিধি ইন্টু ঘূর্ণন সংখ্যা। এখানে যে কোনো দূরত্ব, দূরত্ব মানেই আসছে চাকার পরিধি, চাকার পরিধি ইন্টু ঘূর্ণন সংখ্যা। এটা হচ্ছে না সূত্র। দূরত্ব সমান চাকার পরিধি ইন্টু ঘূর্ণন সংখ্যা। 2 × 22 = 7 ইন্টু আর, বোথ সাইড কাটো, 0 0 3টা করে 0 কেটে দাও, 4 15 60 কাটো, সমান আসছে 15। তাহলে এখানে আর সমান কত আসছে, আর সমান আসছে 15 7 7 5 35, মানে 105 ডিভাইড বাই 44। এটা যদি 44 দিয়ে তুমি ভাগ করো তাহলে তুমি দশমিকে পাবে 2.386। আমি 3 ঘর দশমিক নিচ্ছি, 2.3 অ্যাপ্রক্স ভ্যালুতে নাও, আনসার হয়ে যাবে। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙ, যেটা আমরা সিলিন্ডার বা ব্যালন বলি। চোঙের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 176 বর্গ সেন্টিমিটার। চোঙটার ভূমির ক্ষেত্রফল কত? ভূমির ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল মানে এই ভূমিতলের ক্ষেত্র, এটি এইচ উচ্চতা পর্যন্ত যদি থাকে, তার মানে কি একটা এইচ উচ্চতা পর্যন্ত এরকম গোল গোল বৃত্তাকার যদি ডাম্বেল আমরা থাক থাক করে সাজিয়ে দিই, সেইটাই আমার লম্ব বৃত্তাকার চোঙ হয়ে যাচ্ছে। তার মানে এটাই আমার একটা সিলিন্ডার বা ব্যালন। তাহলে এক একটা বৃত্ত আমরা 2πr আর এইচ উচ্চতায়, 2πr/h, এটাই বক্রতলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি দুটো ভূমিতল আছে, তাহলে πr² আর 2πr/h, তাহলে 2πr/h আর আসছে দুটো ভূমিতল πr² πr², সেখান থেকে 2πr এখান থেকে কমন যায় 4 + h, আর আয়তন আসছে πr²h। তার মানে এইচ উচ্চতায় এক একটা বৃত্তের ক্ষেত্রফল কত πr², আর এইচ উচ্চতা পর্যন্ত থাক থাক করে ডাম্বেল গুলো দেওয়া আছে। তো আমরা দোকানে বা মেলাতে গেলে চুড়ি দেখতে পাই, তো তখন πr²h, এটা হচ্ছে তার আয়তন। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। তাহলে কার সাথে সম্পর্ক করবো, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত আছে 2πr/h, 2πr/h সমান এখানে আসছে 176। 2 × 22 = 7। তাহলে এখানে দেওয়া আছে উচ্চতাটা দেওয়া আছে, উচ্চতাটা দেওয়া আছে 14, সমান 176। 7 2 14, তাহলে এখানে আসছে 2 দিয়ে 4, 88 আর, তাহলে 88 আর সমান 176। তাহলে 88 2 176, তাহলে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে 2। এবারে দেখো ভূমিতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে ভূমিতলের ক্ষেত্রফল মানে কি πr², পাই মানে 22 এর 7, আর 2 স্কোয়ার মানে কত 4,
তাহলে অ্যান্সার হয়ে গেল 88/7। 88/7 অপশন এ। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। দেখো একটি শঙ্কুর উচ্চতা দেওয়া আছে, তাহলে শঙ্কুর উচ্চতা h, এটাকে তির্যক উচ্চতা বলে, এটা হচ্ছে। তো এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন আসছে, সেই জন্য এখানে h² প্লাস r² সমান l²। এই সম্পর্ক থেকে আমরা l সমান √r² প্লাস h²। এটাই আমার তির্যক উচ্চতা। বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল পাই আর প্লাস আর এল। তো সমগ্রতল মানে কি? বক্রতল আর একটা ভূমি, তাহলে বক্রতল আর একটা ভূমিতলের ক্ষেত্রফল। তো বক্রতলটা পাই আর এল প্লাস তার সাথে একটা পাই আর স্কয়ার, দুটোর যোগ মিলিত ক্ষেত্রফল। আর আয়তন আসছে 1/3 পাই আর স্কয়ার। লম্ব বৃত্তাকার চোঙের 3/1 তাহলে এখানে আমার দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে আর ব্যাসার্ধ দেওয়া আছে, শঙ্কুর আয়তন বার করবো। তাহলে শঙ্কুর আয়তন এখানে বসাও 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই মানে 22/7। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 14 সেন্টিমিটার, তাহলে 14², 14 × 14। আর উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে 15। জাস্ট ক্যালকুলেশন করে উত্তর হয়ে যাবে। তোমরা কমেন্টে জানাও এটার উত্তর তোমার কত আসছে। চলো আমরা পরের কোশ্চেনে যাই। যদি একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হয়, তবে মূল গোলকের আয়তনের সাথে নতুন গোলকের আয়তনের অনুপাত কত হবে? তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? 4 πr²। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন প্রথমে ছিল 4/3 পাই আর কিউব। এরপরে ব্যাসার্ধটাকে কি করা হচ্ছে? 3 গুণ করা হচ্ছে, তাহলে 4/3 পাই আর মানে কত? এখানে 3r করা হচ্ছে, তার হোল কিউব। 4/3 4/3 পাই পাই কেটে গেল, তাহলে আর কিউব ইজ টু 3 3 কেন 3 27 আর কিউব। তাহলে আবার আর কিউব কেটে গেলে আসছে 1:27। অ্যান্সার হয়ে গেল। তা 3 গুণ করা আসছে 1:3 কিউব, তাহলে 1:3 3 কেন 9 3 27। এভাবে তোমার মুখে মুখে বলতে পারবে। একটি ঘনকের বাহু, তাহলে ঘনকের প্রতিটি বাহু কি সমান, প্রতিটি তলের ক্ষেত্রফলও সমান। তো সমগ্র তলের ক্ষেত্রফল আসছে 6 × বাহু স্কয়ার। আর ঘনকের পার্শ্বীয় তলের ক্ষেত্রফল 4 × বাহু স্কয়ার, মানে 4² পার্শ্বীয় তল বললে। আর সমগ্র তল বললে 6²। আয়তন বাহুর কিউব। আর ঘনকের কর্ণ আসছে a√3। এই সূত্রগুলো মনে রাখো তাহলেই হবে। তাহলে এখানে তোমার কি দিয়েছে? দিচ্ছে তোমার একটি ঘনকের বাহু দেওয়া আছে 13 সেন্টিমিটার, তো তার পার্শ্বীয় তলের ক্ষেত্রফল কত? তাহলে এখানে দেখো 4 × 13², তাহলে 4 × 13², তাহলে 4 × 13² কত? 169। তাহলে এখানে গুণ করো, 16 4 64, 64 আর 9 4 36, তার মানে আসছে 676। 676 অ্যান্সার হয়ে গেল। চলো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। তাহলে একটি আয়তঘন মানে কি জানি? সেখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই তো? তাহলে এখানে দেখো দৈর্ঘ্যতে এল, উচ্চতাটাকে ডাব্লিউ, প্রস্থটাকে ডাব্লিউ আর উচ্চতাটাকে এইচ ধরা হয়েছে। অনেকে এবিসি ধরে। তাহলে ঘনকের আয়তন মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল, তার মানে কি বিপরীত তলগুলোর ক্ষেত্রফল সমান। তাই 2 × দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। আর কর্ণ √r দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে দেখো তার আয়তনটা কি হবে? তাহলে এমনিতে আমার আয়তন ভি ছিল, যদি এবিসি ধরি তাহলে এবিসি। এখন আয়তনটা পরিবর্তন আসছে, দেখো দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করে আসছে 2a, আর উচ্চতাকে অর্ধেক করছে, আর প্রস্থকে 3 গুণ করছে। প্রস্থকে 3 গুণ আর উচ্চতাকে অর্ধেক করছে। তাহলে এখানে আয়তন কত আসছে? আয়তন আসছে 3abc। এটা যদি আমরা ভি ধরি তাহলে এখানে অ্যান্সার আসছে 3v। ঠিক আছে, পরের কোয়েশ্চেন। দেখো আমরা এই যে শতকরার যে অঙ্কগুলো আছে আমাদের পরিমিতিতে, একটি ত্রিভুজের ভূমি 20% বৃদ্ধি, উচ্চতা 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে তোমরা শিখেছো সূত্র x + y + xy/100। আমরা এখন মনে রাখবো একক থেকে যদি বর্গ এককে যায়, যে কোনো অঙ্ক একক থেকে যদি বর্গ এককে যায়, একক থেকে বর্গ এককে গেলে 100-র উপর দুবার শতকরা অ্যাপ্লাই করবো। একক থেকে বর্গ এককে গেলে 100-র উপর দুবার, আর একক থেকে ঘন এককে গেলে 100-র উপর 3 বার।
তাহলে আয়তন মানে ঘন একক, আর ক্ষেত্রফল মানে বর্গ একক। তাহলে এখানে দেখো আমার ক্ষেত্রফল বলেছে, তার মানে বর্গ একক, তাহলে 100-র উপর দুবার অ্যাপ্লাই করে দাও। তাহলে সূত্রের ঝামেলা থাকবে না। তাহলে 20% বৃদ্ধি 120/100, আর এখানে 10% বৃদ্ধি 110/100। জাস্ট ক্যালকুলেশন করো, 11/12 132। তাহলে 100 থেকে মানটা যতটা বেশি এসছে সে ততটাই বৃদ্ধি, 100 থেকে মানটা যতটা কম হবে ততটাই হ্রাস। একটি সমবাহু বাহু 20% বৃদ্ধি পেল, সমবাহু ক্ষেত্রফল মানে কি স্কোয়ার থাকছে, তাই তো? এই যে √3/4 স্কোয়ার, এই স্কোয়ারের জন্য 100-র উপর দুবার করবে, 120/100, 120/100 দুবার করে দাও, অ্যান্সার হয়ে গেল। সূত্রটা তোমাকে জাস্ট একটু মনে মনে ভাবতে হবে। 144, তাহলে 100 থেকে মানটা কত বেশি? 44 বেশি, ক্ষেত্রফল 44% বৃদ্ধি। চলো পরের কোয়েশ্চেন, একটি ত্রিভুজের ভূমি 25% হ্রাস করা হলে ক্ষেত্রফল অপরিবর্তিত। এই যে হঠাৎ করে যদি চিনির দাম বেড়ে যায়, তাই তো, খরচ অপরিবর্তিত রাখতে বা খরচটা একই রাখতে ওই পরিবার চিনির ব্যবহার শতকরা কত কমাবে, এই টাইপের যে অঙ্কগুলো ছিল তোমাদের, তো সেখানে তোমরা সূত্র করেছো। আজকে সূত্র যদি তুমি ভুলে যাও তাহলে তুমি কি করবে? দেখো প্রথমে 100 ছিল, 25% কমে গেল, তাহলে 25% কমলে কত হয়? 75। তাহলে দেখো শতকরা কত বৃদ্ধি করতে হবে। তাহলে যদি আমাকে বৃদ্ধি করতে হয় তাহলে কমের উপর, তাহলে কম হলে বেশির সাপেক্ষে শতকরা, বেশি হলে কমের সাপেক্ষে শতকরা। এইটুকু ইনফরমেশন মনে রাখো, তাহলেই হবে। কম হলে বেশির সাপেক্ষে, বেশি হলে কমের সাপেক্ষে। স্যার হয়ে গেল 25×3 = 75, 100/3, 100/3, তার মানে 33/1/3%। তোমরা প্রত্যেকে কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে, বা তোমাদের যদি এরকম আবার অঙ্ক প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেরকম তোমাদের ক্লাস আমি ঠিক অ্যারেঞ্জ করে দেবো। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল একে রাখতে সেম। আগে ছিল কত? 100, 25% বৃদ্ধি পাচ্ছে 125। তাহলে শতকরা কত হ্রাস করতে হবে? তাহলে কম হলে বেশির সাপেক্ষে, তাহলে 25/125 ইন্টু 100, তাহলে 25×5 125, 5×20, 100টাকে 20% কমাতে হবে, তাহলে ক্ষেত্রফলটা আবার সেম থাকবে। চলো পরের কি কোয়েশ্চেন আছে, বৃত্তের ব্যাস ব্যাসার্ধ পরিধি যাই হোক 18% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে দেখো বৃত্ত এখানে ক্ষেত্রফল বলেছে, তাহলে 100-র উপর দুবার অ্যাপ্লাই করো, সূত্র মনে রাখারই দরকার নেই। 118/100, 118/, ক্যালকুলেশন করো কত আসছে, 118 × 118 গুণ করো। তাহলে 118 গুণ করলে কত আসছে? তোমরা a+b তার হোল স্কোয়ারের সূত্র জানো, স্কোয়ার 2ab স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দেখো 118, তাহলে 11a আর 8টাকে b দেবে, তাহলে 11 স্কোয়ার কত হয়? 121। আবার 2ab তার মানে 88, 88 দুগুণে আসছে 176, আবার 8 8 64। তাহলে এখানে 4 বসাও, এককের ঘরে 4 নামিয়ে দাও, দশকের ঘরে 6 আছে, 6 6 12, 182 মানে 18, 18 এখানে যোগ করো, 18 একটা 9, কত আসছে? 13,924, তাই তো? 13,924। তাহলে এখানে দেখো 100 দিয়ে ভাগ করো, 13,924কে 100 দিয়ে যদি ভাগ করো তাহলে দশমিক দুর্ঘর্ষ হচ্ছে 139.24। তাহলে 100 থেকে মানটা কত বেড়েছে? 100 থেকে মানটা 39.24% বৃদ্ধি। তাহলে এখানে দেখো বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি? তাহলে একক থেকে এককে গেলে শতকরায় কোনো পরিবর্তন হয় না, বৃদ্ধি হইলে বৃদ্ধি, হ্রাস হইলে হ্রাস। তাহলে এটাও 10%ই বৃদ্ধি পাবে, একক টু একক কোনো পরিবর্তন নেই, যা থাকবে তাই। তারপর দেখো আরো দুটো কোশ্চেন আমি সেট করেছি। একটি শঙ্কু, তাহলে শঙ্কুর আয়তন, তাহলে শঙ্কুর আয়তনের সূত্রটা মনে মনে তুমি কল্পনা করো, 1/3π²। তাহলে ব্যাসার্ধটাকে দুবার আর উচ্চতাকে একবার, তাহলে আয়তন কত? তাহলে 100-র উপর, তাহলে ব্যাসার্ধ 10% বৃদ্ধি, তাহলে ব্যাসার্ধকে দুবার বৃদ্ধি করো আর উচ্চতাকে 120/100। এবার ক্যালকুলেশন করো, যা উত্তর আসবে সেটাই উত্তর, মানে 100 থেকে যত বেশি হবে। তারপর দেখো একটি লম্ব বৃত্তাকার চোঙ, তা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি? πr²h। তাহলে এইভাবে সূত্রগুলো তোমাকে একটু মনে রাখতে হবে, তাহলে তুমি এই অঙ্কগুলো খুব সহজে পেতে। ব্যাসার্ধ 25% হ্রাস আর উচ্চতা 15% বৃদ্ধি। তাহলে ব্যাসার্ধ 25% হ্রাস, তাহলে 100-র উপর ব্যাসার্ধ 25% হ্রাস মানে কত? 75/100,
আর 75/100, আর উচ্চতা 15% বৃদ্ধি, তার মানে 115/100। অ্যান্সার হয়ে গেল। ক্যালকুলেশন করো। 25×3 = 75, 25×4 = 100, 25×3 = 75, 25×4 = 100। তাহলে এখানে আসছে 9×115। 9×115 করলে কত আসছে? 1035 ÷ 16। তাহলে এখানে যদি ভাগ করো, 696, তারপরে 464, 8.75। তার মানে এখানে তোমরা 65% অ্যাপ্রক্স ধরে নিতে পারো। এভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো। দেখো তোমাদের পরিমিতি 1-2 মাসের মধ্যে খুবই সহজ হয়ে যাবে, পাটিগণিতের মতো।